আপনি বলছেন ১ মাসের মধ্যে এটা সলভ করা সম্ভব। যেই ব্যক্তিটা সিঙ্গেল বলতে পারে না, তো দিয়ে তার বাকি জীবনে যত শব্দ বলেছে সব ভুল, যত বাক্য বলেছে সব ভুল। কেউ যদি চায় ১ সপ্তাহের মধ্যে উচ্চারণ ঠিক করবে, সম্ভব না। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে এই ধরনের অনুষ্ঠানটা করে আমরা আপনাদেরকে নানান রকম তথ্য দেওয়ার চেষ্টা করি, যেটার মাধ্যমে আপনারা হয়তো কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে একটু ভিন্ন ধরনের একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি, যদিও বিষয়টা আপনাদের কাছে পরিচিত, কারণ আমি নিজে আপনাদেরকে এটা পড়াই। আমাদের যারা দর্শক, আমাদের যারা শিক্ষার্থী, তারা জানেন আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি যে শুধুমাত্র সুন্দর করে কথা বলা শেখান, জীবনে কোথাও ঠেকবেন না। এই কথাটা আমি অনেকবার বলেছি যে কথা বলা একটা আর্ট, কথা বলতে পারা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, গান করবেন, উদ্যোক্তা হবেন, ছবি আঁকবেন, যেটাই করেন না কেন, যেই ফিল্ডে সামাজিক কাজ করবেন, আপনাকে কথা বলতে জানতে হবে। কথা বলার যে সুবিধা, আপনি যদি নর্মালি চিন্তা করেন, আপনার লিডারশিপ কোয়ালিটি বাড়বে, আপনার কমিউনিকেশন স্কিলস অনেক বেটার হবে আপনি যদি কথা বলতে পারেন। আপনার কথা বলা মানে কিন্তু শুধু মুখ দিয়ে বলা না, কথা বলা মানে কিন্তু শোনাও। সো আপনার লিসেনিং স্কিল, কারণ আপনি যে রিপ্লাই করবেন প্রপারলি, আপনি যদি না শোনেন তাহলে রিপ্লাই করবেন কীভাবে? সো লিসেনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ভোকাবুলারি খুব ইম্পর্ট্যান্ট। আপনার ভেতরে অনেক শব্দ থাকতে হবে। কথা বলতে হলে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে জানা, মানে আপনি যে বিষয় নিয়ে কথা বলবেন সে বিষয়ে আপনার যথেষ্ট নলেজ থাকতে হবে। তার মানে আবার ওই যে লেখাপড়া লাগবে। সো এই কথা বলতে পারলে ব্যবসায় আপনার কী কী সুবিধা আপনি দেখেন। আপনি সেল করতে পারবেন ভালো, কাস্টমারদের সাথে কথা বলতে পারবেন ভালোভাবে, টিমে আপনি ইন্টারাক্ট করতে পারবেন ভালোভাবে, টিম লিডার হিসেবে আপনার একটা গ্রহণযোগ্যতা বাড়বে। ব্যাংকের সাথে কথা বলতে হবে, পিচ করতে হবে, আপনার আইডিয়া পিচ করতে হবে। চাকরির ক্ষেত্রে তো আছেই, এটাই টিম চালানো, অফিস চালানো, স্টেজে কথা বলা। আমাদের অনেকেরই স্টেজ ফোবিয়া থাকে, হাত পা কাঁপায় স্টেজে উঠলে। এমনি বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু ঠিকই অনেক কথা বলছে, কিন্তু স্টেজে উঠলে আর মুখ দিয়ে শব্দ বের হয় না, কারণ হচ্ছে দর্শকদেরকে খুব ভয় লাগে। সো এই জিনিসগুলো আসলে আমাদের দূর করা দরকার। আমরা যাই ক্যারিয়ারে করতে চাই না কেন, আমরা ব্যবসা করি, চাকরি করি, উদ্যোক্তা হই, যে কোনো প্রেজেন্টেশন করি স্টেজে, আমরা যেটাই করি না, আপনি দেখবেন অনেক সময় অনেকে স্টেজে বিভিন্ন রকমের প্রেজেন্টেশন করে, আমরা মুগ্ধ হয়ে শুনি, আরে কি দুর্দান্ত করে বলছে, তাই না? এটার কারণটা হলো প্র্যাকটিস। উনি পড়ালেখা করে এবং উনি সেটা রিহার্সাল করে প্র্যাকটিস করে এসছেন। সো এটা আপনার লাগবে, এবং ডেফিনেটলি যারা টেলিভিশনে খবর পড়েন তাদের তো এটা লাগবেই। কারণ আপনি টেলিভিশনে খবর পড়তে হলেও কারো হয়তো স্বপ্ন আছে যে আমি টিভিতে আমি নিউজ পড়ব বা নিউজ প্রেজেন্টেশন করব, তাইলে সেখানেও আপনার এই জিনিসগুলো জানতে হবে। কারণ আপনি যদি বলতে না পারেন, আপনার অনেক স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যখন যাই, অডিয়েন্সে দেখি অনেকে কথা বলে না। ইভেন আমরা সামটাইমস তাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের প্রশ্ন কি, বলেন। প্রশ্ন করতে চায় না, কারণ তার মধ্যে ভয় যে আমি ভুল করে কি বলে ফেলি, কি প্রশ্ন করে আবার কোন বিপদে পড়ি। আপনি ভুল করেই প্রশ্ন করেন, তাতে করে আপনি একসময় দেখবেন যে প্রশ্ন করা শিখে যাবেন। সো বলতে পারাটা এবং বলতে না পারার কারণে কত স্বপ্ন, কত প্রেম অধুরা থেকে যায়। আপনি হয়তো কাউকে ভালোবাসেন, বলতেই পারলেন না কোনো দিন যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু একদিন দেখা গেল যে বয়স পার হয়ে গেছে, তখন আফসোস হলো যে আরে একে তো আমি অনেক ভালোবাসতাম কিন্তু বলা হয়নি। সো বললে হয়তো ঘটনাটা ঘটেও যেতে পারতো, তাই না? সেজন্য এই বলাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই কথা বলা নিয়ে আজকে, এবং প্রেজেন্টেশন নিয়ে, কমিউনিকেশন নিয়ে, পাবলিক স্পিকিং নিয়ে, পুরো বিষয়টা নিয়ে আমরা আজকে আলাপ করব। আমাদের সঙ্গে আছেন সামির হোসেন। উনি চ্যানেল আইতে খবর পড়েন, উপস্থাপনা করেন, টক শো করেন, রিপোর্টিং করেন, উনি সব কিছুই করেন। এবং ওনার নিজেরও একটা প্রতিষ্ঠান আছে যেখানে কথা বলা শেখান, উনি পাবলিক স্পিকিং শেখান, প্রেজেন্টেশন শেখান। সেই প্রতিষ্ঠানের উনি কী কাজ করেন সেগুলো নিয়ে আমরা আলাপ করব। চলুন আমরা সামিরের কাছে যাই। সামির, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ইকবাল ভাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ সামির। আমরা আজকে আসলে আপনি শুনলে অবাক হবেন, আমি যে প্রশিক্ষণটা দিই আমার ছেলেমেয়েদেরকে গত প্রায় 3100 দিনের বেশি সময় ধরে, 8 বছর 8 মাস হয়ে গেল, এবং 38 লাখ ছেলেমেয়েকে এ পর্যন্ত আমি প্রশিক্ষণ দিয়েছি 35টা ব্যাচে। একটা ব্যাচ 90 দিন, এবং এই 90 দিনে আমরা 540টা কন্টেন্ট তাদেরকে দেই।
এই পুরো জার্নিটা আমি করে যাচ্ছি গত 8 বছর ধরে ধারাবাহিকভাবে। আলহামদুলিল্লাহ, আমি সবসময় বলে থাকি যে এটা যেহেতু বাংলাদেশের জন্য আমার একটা কাজ, এই জন্য আমি কারো কাছ থেকে একটা টাকাও নেই এই পর্যন্ত। বাট আমার যে প্রশিক্ষণের কন্টেন্ট, এটা যদি আমি বাজারে বিক্রি করতাম বা আমি এরকম ডেকে এনে প্রশিক্ষণ দিতাম, এটার ভ্যালু প্রায় 2 লক্ষ টাকা। সো ইটস ফ্রি ফর অল। কিন্তু এই আমি যে প্রশিক্ষণ দিই তার মধ্যে 15টা স্কিলস আছে, 15টা স্কিল শেখাই আমি। সেখানে অ্যাকাউন্টিং শেখানো হয়, সেলস, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, এরকম অনেক কিছু আছে। তার মধ্যে একটা স্কিলস আছে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। এটা আমি শেখাই তাদেরকে, মানে কথা আমি এটাকে নাম দিয়েছি, যেহেতু আমার এখানে অনেক প্রত্যন্ত একেবারে মফস্বল গ্রামের ছেলেমেয়েরাও পড়ে, মানে শেখে। সো আমি তাদেরকে এটার নামটা দিয়েছি কথা বলার জড়তা কাটানো। আমি ডিরেক্টলি প্রেজেন্টেশন বলি নাই, কমিউনিকেশন বলি নাই। সো এটার মধ্য দিয়ে আসলে আমি যেটা পেয়েছি, তাদের মধ্যে একটা সাহস তৈরি করতে পেরেছি। এবং ইউ উইল বি সারপ্রাইজ, আমি মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে 3টা প্রোগ্রাম করেছি 5,000 ছেলেমেয়েকে নিয়ে। সেই সব প্রোগ্রামে হয়তো ফুলবাড়িয়া থেকে, ময়মনসিংহের বা সুনামগঞ্জ থেকে বা পঞ্চগড় থেকে ছেলেমেয়েরা এসে এই হাজার হাজার মানুষের সামনে বুক ফুলিয়ে তাদের গল্প বলছে, কারণ তারা কথা বলা শিখে গেছে। সো এটার যে শক্তি, এটার যে কি বলে এটাকে, এটার যে অরা, এটার যে আবেদন, এটা তো সবসময় সব জায়গায় পরিচিত। সো এরকম একটা জিনিস নিয়ে আপনি কাজ করছেন, একজন প্রফেশনালি হাতে কলমে শেখাচ্ছেন। তার আগে আমি আসলে জানতে চাই, টেলিভিশনে খবর পড়তে হবে বা টেলিভিশনে চেহারা দেখাইতে হবে, এই স্বপ্নটা জীবনে কেন আসলো, কোথা থেকে আসলো? আপনাকে আবারও ধন্যবাদ দিয়ে শুরু করছি। আপনি শুরু থেকে যে কথাগুলো বলেছেন, তো এগুলো আসলে আমাদের সকলেরই বা আমাদের সবারই জীবনের গল্প এরকমই। আর আমার যে স্বপ্নটা, আমাদের সবচেয়ে একটা সুন্দর বিষয় সিমিলার, সেটা হচ্ছে আপনারও বাড়ি ফেনীতে, আমারও বাড়ি ফেনীতে। সো এই দুঃখটা আমরা যারা ওই অঞ্চলে আছি সবচেয়ে বেশি জানি, যে আমরা টেলিভিশনে খবর পড়বে এটা তো অনেক পরের বিষয়। ফ্লুয়েন্টলি ঢাকায় যারা থাকেন, যারা শুদ্ধ বাংলায় কথা বলেন, তাদের সঙ্গে শুদ্ধ বাংলায় কথা বলাটাই আমাদের জন্য বা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমার মনে আছে আমি যখন স্কুলে পড়ি, আমি সিলোনি স্কুলে পড়েছি, আপনি হয়তো নাম শুনেছেন। হ্যাঁ। তো আমার মনে আছে আমি প্রতিদিন যখন আমাদের মানে আমরা পিটি বলি বা অ্যাসেম্বলি বলি হতো, আমার খুব ইচ্ছা করতো যে সামনে গিয়ে যে শপথ পড়ানো, কিংবা আমরা 4-5 জন দাঁড়িয়ে যে সম্মিলিত জাতীয় সঙ্গীত গাওয়া সবার সামনে গিয়ে, এই কাজগুলো আমার করতে ইচ্ছা করতে, কিন্তু সাহস করে কখনো যাওয়া হয়নি। এবং আরও অবাক করার বিষয় হচ্ছে, ক্লাসে কখনো রিডিং পড়ার জন্য, মানে স্যার যখন এসে বলতো যে কেউ একজন রিডিং পড়ো, বাংলা বা যে কোনো সাবজেক্ট, রিডিং পড়বো উঠে দাঁড়িয়ে ক্লাসের সহপাঠীদের সামনে, এই সাহসটাও ছিল না। কিন্তু আমার স্বপ্নটা এসেছে হচ্ছে আসলে ঢাকায় আসার পরে মূলত। বাট তার আগে থেকে আমি যখন ফেনীতে বড় হচ্ছিলাম, তখন থেকে আমার মধ্যে একটা স্বপ্ন আমার মাথায় ঢোকে, যে আপনি জানেন যে আমাদের ওইদিকে বেশিরভাগই হচ্ছে প্রবাসী। একটা ছেলে যখন বড় হয়, সে পড়াশোনা করলো কি করলো না সেটা খুব বেশি ফ্যাক্ট না, এই ছেলেটাকে দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে। আপনি এগুলো নিয়ে অনেক কথা বলেছেন। আর দিন শেষে যেটা হয় যে অনেক টাকা কামিয়ে এনে একটা বাড়িঘর করা, আপনি এটা নিয়ে অনেক কথা বলেছেন, আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি। বাট আমার ইচ্ছা ছিল যে আমাকে এমন কিছু করতে হবে যাতে করে আমার মৃত্যুর পরে মানুষ আমাকে মনে রাখে। আমি দেখলাম যে আমার ধরেন দাদা, তারপর দাদার বাবা, এর পরের যে জেনারেশনগুলো, আগের যে জেনারেশনগুলো, আমি তাদের নামগুলো জানি না, বা আমি আমার মুরব্বীদের জিজ্ঞেস করি, বাড়িতে গেলে এখন জিজ্ঞেস করি যে একটু ইতিহাসগুলো জানতে চাই যে আমরা কোত্থেকে। ভেরি ইন্টারেস্টিং একটা জায়গায় এসছে আমার। আপনি কথা বলতে বলতে আমার মাথার মধ্যে আসতেছিল যে আচ্ছা, আমার দাদার বাবার নাম কি, আমি তো জানি না। আপনি বলতে পারবেন? আমি বলতে পারবো না। আমি দর্শকদের একটু জিজ্ঞেস করছি, আপনারা একটু কমেন্ট সেকশনে লিখবেন যে আপনার দাদার বাবার নাম কি, একটু কমেন্ট সেকশনে লিখবেন। মানে ইটস ভেরি ইন্টারেস্টিং একটা জায়গা। আমি খুবই নস্টালজিক হয়ে গেলাম। আসলে আমাদের পরিচিতিগুলো, পরিচয়গুলো বা আমাদের জেনারেশনগুলো এভাবে, হয়তো আমার ছেলে হয়তো আই ডোন্ট নো তার দাদার নাম হয়তো জানবে এটুকুই, আমার দাদার নাম হয়তো আমার ছেলেও জানবে না। আমরা তো হারিয়ে যাব। এটা কিন্তু খুবই লজিক্যাল বিষয়। তো তখন আমার মনে হলো যে না, আমাকে এমন কিছু করে যেতে হবে, আমি 50, 60, 70 বছর আল্লাহ আমাকে যা হায়াত দেয়, যাতে করে মানুষ আমাকে মনে রাখে। তো এই চেষ্টা থেকে আমার সবসময় মাথায় কাজ করতো ডিফারেন্ট কী করা যায়। তো আপনি জানেন যে বাংলাদেশে এখন টেলিভিশন চ্যানেলের সংখ্যা যদিও একটু বেড়েছে, বাট তারপরও সংখ্যা খুব বেশি না। সেই জায়গায় নিউজ প্রেজেন্টারের সংখ্যা কিন্তু খুবই কম। তো 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ আমরা, সেই জায়গায় ধরেন 500, 600 এর বেশি না। তো যেখানে বললাম যে আমার আসলে ওই যে কথাটা থেকে আসলাম, যে দেখেন আপনিও যেটা বললেন দর্শকদের উদ্দেশ্যে, যে
আপনার দাদা বা দাদার বাবার নাম মনে আছে কিনা। তো আমার কাছে তখন মনে হইলো যে আমি যদি মারা যাওয়ার পরে মানুষ আমাকে যদি স্মরণ না করে, তো তাহলে আমি মানুষ না হয়ে গাছ হলেই তো ভালো হতো। 300-400 বছর যদি আমি একটা গাছ বেঁচে থাকে, ছায়া দেয়, ফল দেয়, তাই না? তো সেই জায়গা থেকে যদি মানুষ হয়েছি, আমার অনেক কিছু করার আছে। বাট সবার আগে আমার যে চ্যালেঞ্জটা আমাকে পোহাতে হয়েছে সেটা হচ্ছে আমার প্রমিত উচ্চারণে কথা বলা, ল্যাঙ্গুয়েজ। আমার তো নোয়াখালীর টোনটাই আমার মধ্যে থেকে যায় না। তারপর যেটা করলাম, ঢাকায় আসলাম, তখন আমার ডিপ্লোমা শেষ হলো সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, ইন্টার্নশিপ করার জন্য এসেছিলাম। তো যেহেতু ছোটোবেলা থেকে মাথার মধ্যে স্বপ্ন ডিফারেন্ট কিছু করতে হবে, তো সবসময় চাইতাম যে মানে ডিফারেন্ট মানুষের সঙ্গে মিশতে বা কার কাছ থেকে কি আইডিয়া নেওয়া যায়। ঢাকায় এসে জানতে পারলাম যে কেউ চাইলে নিউজ প্রেজেন্টার হতে পারে। এইটা কীভাবে জানলেন যে কেউ চাইলে? আচ্ছা, আমি যেই বাসাটাতে উঠেছিলাম সেই বাসায় এক ভদ্রলোক আগে থেকে আরেকটা রুমে থাকতেন। তো তখন আমি দেখলাম যে উনি নিউজ প্রেজেন্টেশন কোর্স করেন। আমি ওনাকে প্রথম প্রশ্ন করেছি যে ভাই, নিউজ মুখস্থ পড়তে হয় না? তো উনি আমাকে বললো, তুমি কি পাগল, এত কিছু কি মুখস্থ বলা যায়? আমি 2015 সালের শেষ দিকে প্রথম জানলাম যে নিউজ দেখে দেখে পড়ে। তখন বাসায় কথা বললাম, আমার আম্মা বা আমাকে খুবই সাপোর্ট করতেন। আমাকে বললাম যে আমি এরকম কোর্স করতে চাই, যেহেতু এমনিতে আমি একটা খরচ বাসা থেকে নিচ্ছি এখন আমি। বাট আমার এখানে ইন্টারেস্টিং একটা প্রশ্ন বারবার মাথার মধ্যে আসে। আচ্ছা, এই ফাঁকে একটু আমি দর্শকদের জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই এখন এই যুগে এসে, এআইয়ের যুগে এসে আপনারা নিশ্চয়ই জানেন যে কেউ নিউজ মুখস্থ পড়ে না, দেখে দেখেই পড়ে। সেটার একটা ব্যবস্থাপনা আছে। আমরা লেন্সের দিকেই আমরা শব্দগুলো দেখতে পাই, সেগুলো দেখেই আমরা পড়ি, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। তবে তারপর আপনারা লিখতে পারেন কে কে এরকম জানেন যে নিউজ এখনও মুখস্থ করে পড়া হয়, আসলে মুখস্থ করে পড়া হয় না। আমি সামির এখানে যেটা জানতে যাচ্ছি, মানে আমার মাথার মধ্যে যে জিনিস, আমি সবসময় এগুলো নিয়ে খুব লেখাপড়া করি, যে একটা মানুষ কি হবে বা কোন দিকে যাবে এটা নির্ভর করে, আমি কালকেও এটা নিয়ে একটা ভিডিও করেছি, এটা নির্ভর করে তার মেলামেশার উপর, তার সার্কেলের উপর, সে কাদের সাথে মেশে। এখন দেখেন, আপনি ঢাকায় এসছেন, আপনি কারেক্টলি বলছিলেন, ফেনী নোয়াখালীর একটা বড় সমস্যা হচ্ছে আঞ্চলিকতা, মানে টান, মানে নোয়াখালীর একটা ভাষার সমস্যা, যেটা আমিও ব্যক্তিগতভাবে, আমি যখন এসএসসি পাশ করে ঢাকায় আসি, ইন্টারমিডিয়েট পড়ি তিতুমির কলেজে। শুধু নোয়াখালী না ভাই, দেশের সব অঞ্চলে, সব জায়গায়। সো আমি যখন তিতুমির কলেজে পড়তে, আমি রীতিমতো লজ্জা পেতাম। মানে তিতুমির কলেজে তো গুলশান বনানীর ছেলেমেয়েরা মোস্টলি পড়তো, মানে তখন কারো কথা বলছি, আমার প্রত্যেক কথায় নোয়াখালী চলে আসতো। মানে এটা আমার রীতিমতো 2-3 বছর লেগেছে এটাকে ঠিক করে। আমি অবশ্য আমি আপনাকে একটু থামাই এর মাঝখানে। আপনি যে সমস্যার কথা বললেন দর্শকরা নিশ্চয়ই শুনবে। এই সমস্যাটা জাস্ট কেউ যদি আজকে এই মুহূর্তে ডিসিশন নেয় যে আমি দূর করব, আঞ্চলিকতা আমাদের গর্ব, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের আসলে ডিফারেন্ট জিনিস শিখতে হবে। কেউ যদি এই মুহূর্তে ডিসিশন নেয় যে আমি আগামী 1 মাসের মধ্যে নিজেকে পরিবর্তন করব, আমি প্রমিত বাংলা বলতে পারি না, আঞ্চলিকতা আছে, মানুষের সামনে কথা বলতে পারি না, কেউ আজকে ডিসিশন নিলে আগামী 1 মাসের মধ্যে সে পুরো পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। আমরা একটা লাইভ ক্লাস করতে চাই আজকে, কারণ হলো আমরা বলছিলাম যে আমরা কিছু কৌশল শেখাবো আজকে। সেটা হচ্ছে যে এই সমস্যা সবার আছে, সিলেটের আছে, চট্টগ্রামের আছে, নোয়াখালীর আছে, তারপর কুমিল্লার আছে, মানে সব জায়গাতেই আছে। মোস্টলি কুষ্টিয়া, এইসব জায়গায়, যশোর, তারা একটু সুন্দর করে কথাবার্তা বলে, বাট মোটামুটি বাংলাদেশের মানে প্রায় 60টা জেলাতে এই প্রবলেমটা আছে। সো এখন আমরা যেমন, আমি গ্রামে গেলে আমিও কিন্তু নোয়াখালীর ভাষায় কথা বলি। আমি এখান থেকে বের হলেই নোয়াখালীর ভাষায় কথা বলবো। হ্যাঁ, সো হয়তো আমরা ঘরে এখন আর বলা হয় না, বাট মায়ের সাথে বলি, হ্যাঁ, বাচ্চাদের সাথে বলা হয় না, বাট ওইটা আমার প্রাণ, ওইটা থাকবে। কিন্তু আমাকে তো সমাজে চলতে গেলে, কর্পোরেটে চলতে গেলে, সোসাইটিতে চলতে গেলে আমাকে শুদ্ধ ভাষায় কথা বললে হয় কি, মানুষটা তার দিকে তাকায় যে আরে এ তো খুব সুন্দর করে কথা বলে, স্পষ্ট উচ্চারণ। আপনি বলছেন 1 মাসের মধ্যে এটা সলভ করা সম্ভব, কয়েকটা কৌশল টেকনিক বলেন, তারা কি করতে পারে? তার আগে আমি আমার প্রবলেমটা সলভ করার, মানে আমি কিভাবে এটা আসলে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বা আমি কিভাবে, যেহেতু আমারই প্রবলেম ছিল, তো সেই জায়গা থেকে আমি একটা কোর্স করলাম, শর্ট কোর্স, বাট ওই কোর্স থেকে এবং রেফারেন্স হচ্ছে আপনার পাশে একজন ছিল যে কোর্স করছিল। দেখেন, এইখান থেকে আপনার মনস্তত্ত্বে নেটওয়ার্কিংটা তৈরি হলো যে আমাকে এটা করা যায়। আমার মনে হলো আমার ভোকাল তো মোটামুটি ভালো, চেষ্টা করতে পারি। কোর্স করলাম, কোর্স করার পরে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়ে দাঁড়ালো, নার্ভাসনেস। আমি বাসায় খুব ভালো পড়তে পারি নিউজ, বাট অডিশনে গেলে আপনি বিশ্বাস করবেন না, অডিয়েন্সটা হয়তো এই ভিডিও দেখার পর হয় সে তার লাইফ চেঞ্জ করবে, নাহলে করবে না। আমি টোটাল 2 বছর লেগেছে আমার প্রেজেন্টার হতে,
এই 2 বছরে আমি 7বার ইন্টারভিউ দিয়ে ফেল করেছি বিভিন্ন চ্যানেলে। 8মবারে গিয়ে চ্যানেল আইতে আমার জব হয় এবং সেটা আমার মাত্র 22 বছর বয়সে, এবং আমার তখন গ্র্যাজুয়েশন শুরুই হয়নি। এখন নিউজ প্রেজেন্টার হয়ে গেছি, হওয়ার পরেও 1-1.5 বছর আমার নার্ভাসনেসটা কাটে না। মানে আমি ধরেন যেই পারফরমেন্সটা আমার করার কথা সেটা আমি নিজে ফিল করি, আমি সেটা করতে পারছিলাম না, ফ্রাস্ট্রেশন কাজ করতো। চেষ্টা করতে 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 আমি প্রেজেন্টার হওয়ার পরে জানতে পেরেছি যে আমাদের কথা বলার কয়েকটা স্তর আছে। আমরা কখনো গলা থেকে বলতে পারি, বুক থেকে, পেট থেকে, এই জায়গা থেকে কথা বলা যায়। তো বোঝেন যে কী অবস্থা ছিল। তো তারপরে সময় গেল, নিজেকে আরও ডেভেলপ করলাম, নিউজ প্রেজেন্টার হিসেবে ক্যারিয়ার শুরু হলো। তারপর মাঝখানে খণ্ডকালীন সময় রিপোর্টিং করার সুযোগ হয়েছে, এখন টকশো করি। তারপর হচ্ছে মিডিয়া মাইন্ডসের যাত্রা শুরু করলাম। এক সময় যাত্রা শুরু করেছি এই কারণে যে আমি দেখেছি যে আমি যেই বিষয়গুলোতে আসলে আমার ঘাটতি ছিল, এই ঘাটতিগুলো আমি কোর্স থেকে সেই অর্থে পূরণ করতে পারিনি। তো এই ঘাটতিগুলো পূরণ করানো, মানে যারা আসলে ক্যান্ডিডেট বা যারা চায় কিছু করতে আমাদের মতো, তাদেরকে হেল্প করার উদ্দেশ্যে মূলত হচ্ছে মিডিয়া মাইন্ডসে যাত্রা শুরু করা। মিডিয়া মাইন্ডস নিয়ে কাজ করতে গিয়ে আমি তো মহাসাগরের মধ্যে পড়ে গেলাম। আমি দেখলাম যে ক্যারিয়ার তো আছেই, যে ধরেন কেউ নিউজ প্রেজেন্টার হতে চায়, রিপোর্টার হতে চায়, কিন্তু মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কথা বলা, উচ্চারণ, আঞ্চলিকতা। আপনি অবাক হবেন, আমি ছোট করে কিছু কিছু গল্প বললে মানুষ আরো নিজেকে আরো বেশি কি বলে যে কানেক্টেড করতে পারবে। কিছুদিন আগে এক সরকারি কর্মকর্তা মিডিয়া মাইন্ডসের পেজে যোগাযোগ করেন, তো উনি আমাদের অফিস ভিজিট করতে আসেন। উনি কুমিল্লায় যে কোনো একটা দপ্তরে কর্মরত ছিলেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এখানে কেন আসলেন, আপনার তো ক্যারিয়ার প্রায় শেষ, আপনি অনেক সিনিয়র মানুষ। তো উনি বললেন যে আমার কুমিল্লা থেকে বদলি হয়ে আমি ঢাকায় এসেছি রিসেন্টলি। সো কুমিল্লার ইউএনও যেই উপজেলায় ছিলেন, উনি ওনাকে ফোন করেছেন কয়েকদিন আগে যে আপনি একটু আসেন, আমরা আপনাকে একটা সংবর্ধনা দিব। তো উনি বললেন যে আমি অসুস্থ, জ্বর, এগুলো বলে আমি কাটিয়ে দিয়েছি। তো আমি জিজ্ঞেস করলাম কেন? বললো যে ভাই, ওইখানে গেলে তো আমাকে কথা বলতে হবে, সমস্যা নেই। বোঝেন কি অবস্থা। এখন হচ্ছে প্র্যাকটিক্যাল যে বিষয়টা, ধরেন আমি যেটা বলছি, আমরা এতক্ষণ কথা বলছি, এই কথা শুনে না কেউ যদি পাবলিক স্পিকিং ডেভেলপ করতে চায়, উচ্চারণ ডেভেলপ করতে চায়, তার আসলে কিছুই হবে না। প্র্যাকটিক্যাল যে বিষয়টা সেটা দরকার। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন করেছি যে 1 মাসের মধ্যে কিভাবে আঞ্চলিকতার কিভাবে দূর করা সম্ভব। ওকে, প্রথম বিষয় হচ্ছে, সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, আমি নিউজ প্রেজেন্টার হবে কে কি হবে সেটা ভুলে গেলাম, আগে বেসিক জায়গাটা ঠিক করি। কেউ যদি চায় উচ্চারণ ঠিক করবে, সেখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে অল্প প্রাণধ্বনি আর মহাপ্রাণধ্বনি, আপনি জানেন। সেই জায়গায় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অল্প প্রাণধ্বনি কোনগুলো, যেমন হচ্ছে দর্শকদের শোনাতে চাচ্ছি। ওকে, যেই বর্ণগুলো উচ্চারণ করার সময় খুব বেশি জোর প্রয়োগ করতে হয় না, যেমন হচ্ছে ক, চ, ট, ত, প। আর মহাপ্রাণধ্বনি হচ্ছে যেই বর্ণগুলো উচ্চারণ করার সময় জোর প্রয়োগ করতে হয়, খ, তারপর হচ্ছে ছ, ঘ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাই, আপনি যদি একটু খেয়াল করেন, মানে ধরেন কেউ উচ্চারণ ঠিক করতে চায়, প্রথমে আমরা যেটা করি তার প্রবলেমটা ফাইন্ড আউট করি, এবং সবার সমস্যা কিন্তু এক না। আমি যেমন অনেককে দেখেছি যে চ নিয়ে খুব সমস্যা হয়, তার চ হয়ে যায় স। এটা কিন্তু খুবই শর্ট টেকনিক আছে। ধরেন এখন যদি কেউ থাকতো আমি ঠিক করে দেখিয়ে দিতাম। প্রথমত হচ্ছে ধরেন 3 থেকে 4টা, আমি তো ধরেন অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি, বিশেষ করে মহাপ্রাণধ্বনির সমস্যার কারণে আমাদের উচ্চারণের সমস্যা হয়। তো মহাপ্রাণধ্বনি আছে হচ্ছে 10টা, তার মধ্যে স্পেসিফিকভাবে 3 থেকে 4টা বর্ণ, 10টাও না, 3 থেকে 4টা বর্ণ আপনি একটা বলে দিলেন ছ, আরেকটা হচ্ছে মহা সমস্যা, সেটা হচ্ছে ফ, আরেকটা হচ্ছে ধরেন কারো থ, কারো ঝ, ঠ, এগুলো। এখন যেই ব্যক্তিটা ছ সিঙ্গেল বলতে পারে না, তো ছ দিয়ে তার বাকি জীবনে যত শব্দ বলেছে সব ভুল, যত বাক্য বলেছে সব ভুল। এখন তাকে কি করতে হবে? তাকে আমার প্রথমে বর্ণমালাগুলো পড়াইতে হবে, সব বর্ণমালা না, শুধু মহাপ্রাণধ্বনিগুলো যদি আমি পড়াই বা অল্প প্রাণধ্বনিগুলো, সেখানে আমি বুঝে যেতে পারি যে তার প্রবলেমটা কোথায়। আমি ধরেন পেলাম হচ্ছে ছ, আপনি বললেন, আপনি আর আমি এখন যদি উচ্চারণ করি, দেখেন ছ উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বাটা আমাদের মুখের উপরের চোয়ালের সাথে একটু টাচ করে ভিতরের দিকে আসে। এখন যারা ভুল করে স বলে, দেখেন জিহ্বা দাঁতের দিকে চলে আসে। সো দাঁতের দিকে জিহ্বা এনে কেউ যদি ছ বলতে চায়, জীবনও বলতে পারবে না। সো তাকে যদি আমি জাস্ট এটা অনুধাবন করাতে পারি, আপনি জিহ্বাটা সামনে আনবেন না, একটু ভিতরের দিকে যাবে, উপরের চোয়ালের সাথে লেগে ছ, ক্লিয়ার? ঠিক আছে। সো এভাবে ধরেন ফ, আপনি দেখেন অনেকে ফ বলতে গিয়ে কি বলে, ফুল, তো ফুল বলে। তো ঠোঁটের একটা স্পর্শের প্রয়োজন আছে, বাতাসটা সরাসরি বের হবে না। এখন আমরা যেভাবে শেখাই, ধরেন আমি দেখলাম যে আপনি বললেন ফুল, তা আমি আপনাকে বুঝাই যে দেখেন আপনি ঠোঁটটাকে ফাঁকা রেখে আপনি বলছেন, এভাবে ফ জীবনেও হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে, আমি ধরেন প্রাথমিকভাবে যখন শেখাই যে আপনি ঠোঁটটা এইভাবে করেন, ফ,
ক্লিয়ার। 10 বার 20 বার প্র্যাকটিস করলে এর বেশি প্র্যাকটিস করার প্রয়োজন নেই, কারণ এগুলো আমরা ব্যবহার করে করে অভ্যস্ত। ধরেন এটা এমন কিছু না যে আমি জাপানিজ বা চাইনিজ ভাষা শিখছি। এখানে আমার একটা অবজারভেশন আছে, আমি দেখেছি যারা ভুল উচ্চারণ করে তারা কিন্তু টের পায় না যে তারা ভুল উচ্চারণ করছে, তার মানে তাদের হিয়ারিং এ ঝামেলা আছে। এখন এখানেই তো আমার কাজ ভাই। মেইন সমস্যাটা হচ্ছে, ধরেন সে যখন তার বাবা মাকে বলছে যে অথবা তার নেতাকে বলছে যে আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, এখন আপনি যখন আহ্বান বলছেন তো নেতা তো বুঝে যাচ্ছে কি বলেছে, নেতা নিজেও কিন্তু জানেন এটা সঠিকটা কি, তার সে বুঝতে পারছে, এটাই হচ্ছে বড় কথা। কিন্তু আমি যদি নিউজে ব্যবহার করতে যাই, বা আপনি ইকবাল বাহার সাহেব আপনি যদি কোনো একটা মঞ্চে ব্যবহার করতে যান, আপনাকে অবশ্যই কারেকশন করে ব্যবহার করতে হবে। তো সেই জায়গায় সে এই কাজটাই মূলত আমরা করছি। যেহেতু ধরেন ম্যাক্সিমাম মানুষ, কোটি কোটি মানুষের ওই ভুলটা ধরিয়ে দেওয়ার বা সে নিজে বোঝারও সক্ষমতা নাই, সো সে যখন আমাদের কাছে আসে আমাদের প্রথম কাজ হচ্ছে তার ভুলটা কোন জায়গায় স্পেসিফিক সেটা বোঝা। তার মানে এই আঞ্চলিকতা দূর করার প্রথম শর্ত হচ্ছে এই অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণমালাগুলোকে 5-10টা বর্ণ, আর কিচ্ছু না। এবং আমার তো মনে হয় এই বর্ণমালাগুলো কেউ যদি চিন্তা করে এটার উচ্চারণ কি হবে, ইউটিউবে হাজার হাজার পাওয়া যাবে এরকম ভিডিও আছে, যে কোনটা পাওয়া যাবে, বা যে কোনো কারো কাছ থেকে এরকম করে শিখতে পারে। সো এটা খুব গুরুত্বপূর্ণ যে ইসেটা করা। আর কি কি এটা বর্ণমালার ক্ষেত্রে আপনার কাজ করে হচ্ছে 60 থেকে 70% ভুল আমাদের এই জায়গায়। যদি কেউ আধা ঘন্টা চিন্তা করে যে আমি যদি কুইক লার্নার হয়, আধা ঘন্টা টাইম দিলেই তার বর্ণমালার সমস্যা, কিন্তু সবার কিন্তু সমস্যা সব জায়গায় না, দুই একটা বর্ণে। এই গেল এক। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলা উচ্চারণে ভুলের ক্ষেত্রে আপনার সেটা হচ্ছে ব্যাকরণগত কিছু সিম্পল ভুল। যেমন হচ্ছে আমরা ম্যাক্সিমাম বলি এলাকা, তারপর আমরা বলি হচ্ছে 21, হ্যাঁ, কিন্তু এটা 21 হবে। আবার ধরেন আমরা বলি অধ্যাপক সঠিকভাবে, কিন্তু এটা তো লেখা আছে অ দিয়ে, এটা অটা কেন ও হলো? এই সিম্পল বিষয়গুলো এখানে আসলে ব্যাকরণ খুব বেশি মুখস্থ করার, জানার, সত্যি বলতে কি প্রথম অনেকে বলে পয়েন্ট নিচে রফলা থাকলে ম্যাক্সিমাম শব্দই ওকারান্ত হবে। পয়ের ক্ষেত্রে প্রথম, প্রলয়, প্রণয়, প্রধানমন্ত্রী, অনেকে বলে প্রধানমন্ত্রী। সো এই বিষয়গুলো না মানে ডিটেলস কাজ করলে খুব সহজে কেউ যদি চায় 1 সপ্তাহের মধ্যে উচ্চারণ ঠিক করবে সম্ভব। আর এবং শব্দ কিন্তু বেশি না, মানে একটু খেয়াল করলে পরের শব্দগুলো অটোমেটিক শব্দ আছে, কিন্তু ধরেন সমস্যাযুক্ত শব্দ কম। এক্স্যাক্টলি, সেটা সে ঠিক করে ফেললেই হবে। এবং আমরা যখন এখন কথা বলছি রেগুলার, আমাদের কিন্তু কোনো কিছু মনে করতে হচ্ছে না, অটোমেটিক কারেক্ট শব্দগুলো বের হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কিছু বিষয় আছে। এখানে বিষয়টা হচ্ছে সবাই কিন্তু চাইলে আমাদের মতো এখানে বসে কথা বলতে পারবে না। এর কারণটা হচ্ছে আপনার যখন ইন্ট্রো দিচ্ছিলেন তখন আপনি শব্দ নিয়ে একটা কথা বলেছেন। আমরা এটাকে একটু ডিফারেন্টভাবে বলি শব্দ ভাণ্ডার। আপনার মাথায় যদি শব্দ না থাকে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না। আমি মিডিয়া মাইন্ডসের ক্লাসে একটা উদাহরণ দিই, উদাহরণটা দিই। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, তিনি যেদিন মারা যান তার পরদিন হচ্ছে, সেদিনও আমার নিউজ ছিল লং টাইম, তার পরদিনও তো, যেহেতু আমি ওনার সম্পর্কে মোটামুটি জানি বা আরও রিসার্চ করেছি, সো আমার নিউজ ছিল আর কি। তো ওনার মরদেহবাহী গাড়িটা মেবি গুলশান থেকে যখন সংসদ ভবনে আসছিল, তখন হচ্ছে আমাকে জাস্ট ফুটেজ দেখে স্ক্রিপ্ট ছাড়া বিশ্লেষণ করতে হচ্ছিল। তো তখন হচ্ছে শব্দ ভাণ্ডারটা কোথায় কাজে লাগে আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। তখন হুট করে আমি তো এমনি অনেক কথা বলছিলাম ওনার জীবনী নিয়ে, ওনার আপসীন কেন হলেন উনি, বা কখন রাজনীতিতে এলেন। তো এক ফাঁকে আমাকে বলতে হচ্ছিল যে ওনার মরদেহবাহী গাড়ি অথবা মৃতদেহবাহী অথবা লাশবাহী। এখন 3টা শব্দ, একটা হচ্ছে মরদেহবাহী, একটা হচ্ছে মৃতদেহবাহী, একটা লাশবাহী। এখন আমি সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়াকে মানুষের সামনে তুলে ধরবো, আমি যদি বলি লাশবাহী গাড়ি, এটা কি খুব বেশি শ্রুতিমধুর মনে হবে? ভুল না, কিন্তু শ্রুতিমধুর। আমি সেকেন্ডের মধ্যে আমি তখন অপশন খুঁজলাম, 1 সেকেন্ড ধরেন, ন্যানো সেকেন্ডের মধ্যে, তখন আমি হচ্ছে মরদেহবাহী বললাম। এখন একটা মানুষ যদি এই শব্দটার 3টা শব্দ যে আছে অল্টারনেটিভ না জানে, সে কিভাবে সে ভালো বক্তা হবে, অথবা সে কিভাবে আমাদের মতো করে একটা শব্দের পর একটা শব্দ বলবে? অ্যাবসলিউটলি। এই জায়গায় আমরা যেভাবে কাজ করি আপনি শুনলে অবাক হবেন। প্রথমত আমরা একজন মানুষ যখন আসে তাকে আমরা বর্ণমালার জায়গাটা খেয়াল করি। বর্ণমালা যখন তাকে আমরা ঠিক করে দিই, তারপর আমরা যেটা করি হচ্ছে ব্যাকরণগত ভুলগুলো, সেগুলো খুব সিম্পল, এখানে আসলে মুখস্থ করার কিছু নেই, পড়তে হয়ে যায়। এর বাইরে আমরা যেটা করি, আমাদের আলাদা 2টা ক্লাস আছে, যেই ক্লাসগুলোতে আমরা অলমোস্ট প্রায় দেশি এবং বিদেশি 4000 শব্দ আমরা নোট করেছি। এই শব্দগুলো আমরা কন্টিনিউয়াসলি ক্লাসে প্র্যাকটিস করানোর ফলে যেটা হয় যে শব্দের উচ্চারণগত ভুলগুলো, যেমন হচ্ছে খেয়েছি, খাবো না, যাবো না, এগুলো তো আমরা ডেইলি ব্যবহার করি। দেশের ক্ষেত্রে যদি বলি আপনাকে, সচিবালয় বা মন্ত্রণালয়, এই শব্দটা আপনি
আমি আর আপনি ব্যবহার করি, বাট সাধারণ মানুষ কয়দিন ব্যবহার করে। কিন্তু আপনি যখন স্পিচ দিতে যাবেন, আপনি যখন স্টেজে কথা বলবেন, আপনাকে কিন্তু ওই খেয়েছি গিয়েছি এই কথাগুলো দিয়ে, শব্দগুলো দিয়ে আপনি পারপাসটা সার্ভ করতে পারবেন না। সেই জায়গা থেকে শুধু এগুলো না, ধরেন এটা শুধুমাত্র যে পাবলিক স্পিকার যারা তারা না, যারা প্রেজেন্টার হতে চায় তাদের ক্ষেত্রেও সবচেয়ে, আপনি তো নিজেও একসময় প্রেজেন্টেশন করেছেন, জানেন যে খেলার শব্দগুলো উচ্চারণ করাটা খুব কঠিন, বিশেষ করে মেয়েদের জন্য, খেলোয়াড়দের নামগুলো, তারপর ইন্টারন্যাশনাল যে ব্যক্তিদের নাম, শহরের নাম, তারপর সংস্থার নাম। তো এগুলো যদি আমি ধরেন এই নোট করে যদি তাকে আমি পড়াতে পারি, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করাতে পারি ক্লাসে। এবং আমি অনেককে নিউজে শুনেছি বিটিআরসি, সে বলছে বিআরটিসি। আচ্ছা, এখন সে যদি এটার মিনিংটা না জানে যে বিআরটিসি কি জিনিস আর বিটিআরসি কি জিনিস, অথবা সে যদি এই শব্দটা তার মানে ওইবার প্রথমবার পড়ার আগে যদি সে কখনো না পড়ে, তাহলে কিন্তু সে ভুল করবে। আর যদি আমি ক্লাসে যদি তাকে যদি ধরেন 10 বার 20 বার পড়িয়ে ফেলতে পারি এই শব্দ, যেটা বিটিআরসি, আবার ধরেন ইউনেস্কো, এরকম শব্দগুলো, তাহলে কিন্তু তার স্ক্রিপ্টে হোক কিংবা কথা বলার ক্ষেত্রে হোক, তার কিন্তু কোনো ভুল হবে না। তাহলে আমরা প্রথমটা হচ্ছে শব্দ, মানে উচ্চারণ, যেটা অল্প প্রাণ মহাপ্রাণ। জি। তারপরে হচ্ছে ব্যাকরণগত কিছু সিম্পল বিষয়গুলো। তারপরে হচ্ছে আপনি বলছেন কিছু রিজার্ভ ওয়ার্ড, হ্যাঁ, যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি না, সেগুলো আপনাকে, তার মানে কথাবার্তা ঘুরে ফিরে যেটা দাঁড়াচ্ছে হচ্ছে সেটা হচ্ছে নলেজ। হ্যাঁ, এখন আপনাকে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় আছে, যেমন ধরেন আমি যদি এখন ধরেন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে সামির, তুমি হচ্ছে 1947 সালের দেশভাগ নিয়ে তুমি আমাকে এখানে 10 মিনিট ব্রিফ করো, আমি সর্বোচ্চ হয়তো 2-3 মিনিট ব্রিফ করতে পারবো, 5 মিনিট পারবো। আপনি রাস্তা থেকে একজনকে ধরে এনে জিজ্ঞেস করেন, সে কিন্তু 30 সেকেন্ডও পারবে না। কেন পারবে না? সে তার এই বিষয়ে নলেজ নেই। এখন ভাই, আপনার নলেজ নাই, আপনি এই বিষয় সম্পর্কে জানেন না, তা আপনি স্পিচ দিবেন কিভাবে? আপনাকে তো আগে জানতে হবে। আর জানার আগের ফাউন্ডেশন যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, উচ্চারণ, বর্ণমালা, শব্দ ভাণ্ডার, তারপরে হচ্ছে সে তখন কথা বলার জন্য। এবং আজকে অনুষ্ঠানের সবচেয়ে বড় মাহাত্ম্য আমি দর্শকদের একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যারা একটু সুন্দর করে কথা বলে, যেমন আপনারা আমাকে অনেকে বলেন যে স্যার আপনি কিভাবে আমাদের মনের কথাটা বলেন, কারণ আমি কানেক্ট করতে পারি, এটাই হচ্ছে মূল কারণ। আমি কিন্তু আহামরি কোনো শব্দ উচ্চারণ করি না। বাজারে গতানুগতিক যেসব শব্দগুলো আছে, যেসব কথাগুলো আছে, সেগুলোকে আমি কথামালা দিয়ে হয়তো সাজাচ্ছি এবং আপনাদের সঙ্গে কানেক্ট করছি। এটার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণ। এই জায়গাটাতে আমরা অনেক সময় সামির, আমরা যখন বসি, আড্ডায় বসি বা কোনো প্রোগ্রামে যাই, কারো স্পিচ শুনি, তখন এই উচ্চারণের ব্যাপারটা খুব কানে লাগে, মানে একদম মানে পুরা ডাউন হয়ে যায়। কমিউনিকেশন কিন্তু শেষ পুরা, মানে যে লোকটা স্পিচ দিচ্ছে তার কিন্তু কমিউনিকেশন ওইখানে। কিছু সাইকোলজিক্যাল বিষয় চিন্তা করেন, আমি তো ধরেন এগুলো নিয়ে রিসার্চ করেছি। যেমন ধরেন বিসিএস এর কথা যদি বলি আমরা, অথবা যে কোনো চাকরির ইন্টারভিউ, আপনার নিজেরই কয়েকটা প্রতিষ্ঠান আছে, আপনি জানেন। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ইকবাল বাহার ভাই, আপনার যে কোনো একটা পজিশনের জন্য আপনি যে কোনো একজন কর্মীকে হায়ার করবেন, এখন আপনি 10 জনের রিটেন নিলেন, রিটেন নেওয়ার পরে সব প্রতিষ্ঠান বা সবাই কিন্তু ভাইভা নেয়। ভাইভাটা কেন নেয়? একটা মানুষের মেধা যাচাই করার জন্য তো রিটেনটাই এনাফ ছিল নাকি? আপনি তো ভাইভাতে রিটেনে যে প্রশ্নগুলো দেন সেগুলো করেন না। সো সেক্ষেত্রে কমিউনিকেশন, কথা বলা, তারপর কনভিন্স করার পাওয়ারটা, সব কিছু মিলিয়ে তাহলে হচ্ছে আপনি দেখবেন, আপনি শুরুতে ডাক্তারদের কথা বললেন, আমরা কোন ডাক্তারদেরকে পছন্দ করি বেশি? যে ডাক্তারটা আমার সাথে বা আমার বাবা মার সাথে খুব সুন্দর করে মা ডেকে কথা বলছে, বাবা ডেকে কথা বলছে, আমরা কিন্তু এখান থেকে বের হয়ে গিয়ে অন্য একজনের কাছে মার্কেটিং করি যে ডাক্তারটা খুব ভালো। আপনি যদি ধরেন কোনো একজন সেলসম্যান, আপনি আপনার ক্লায়েন্টকে যদি প্রমিত ভাষায় ধরেন, আপনি 2 জন সেলসম্যান একজন ক্লায়েন্টকে বোঝাচ্ছে একই জিনিস, একই প্রোডাক্ট, কোয়ালিটি একই, একজন হচ্ছে খুব সুন্দর করে প্রমিত ভাষায় বোঝাচ্ছে, আরেকজন ধরেন আঞ্চলিক ভাষায় গতানুগতিকভাবে। অবশ্যই যিনি সুন্দর করে বোঝাচ্ছেন তার কথাতেই কিন্তু ক্লায়েন্ট কনভিন্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে? সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা কাজ করতে গিয়ে যেটা দেখলাম, আপনি নিজেও কাজ করছেন জানেন, আমাদের দেশের মানুষের 99% মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কথা বলা। আর আরেকটা জিনিস যেটা নিয়ে আমরা এখন আলোচনা করিনি, সেটা হচ্ছে নার্ভাসনেস। কথা বলার এই পার্টগুলো স্টেপ বাই স্টেপ যখন সে ডেভেলপ করবে, নার্ভাস দূর করার জন্য কি করতে হবে? ওকে,
এটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা আছে। আর তার আগে যেটা বলে নেই যে সবাই মিলিয়ে নিতে পারে, আমাদের বেশিরভাগ মানুষের 98% বা 9% মানুষের গোটা একটা জীবন জন্ম থেকে মৃত্যু আমরা কবরে চলে যাই নার্ভাসনেসকে সঙ্গী করে। কারণ ম্যাক্সিমাম মানুষ সামনে আসতে পারে না, তারা পেছনে থেকে যায়। ঠিক আছে, এই নার্ভাসনেস দূর হ্যাঁ, করার একটু আগে আপনাকে যেটা বলছিলাম যে প্রশ্ন করতে ভয় পাই আমরা। প্রশ্নই মানে আপনি কথা বলার দূরের কথা, আপনি 30 সেকেন্ড একটা প্রশ্ন করবেন। এখন এই জায়গাটাও দূর করাটা আমার কাছে মনে হয় কেউ যদি ডিসিশন নেয় 1 মাসের মধ্যে আমূল পরিবর্তন করা সম্ভব। ওকে, আমরা এবং কয়েকটা সেটা আমি করেছি। শুনি। আচ্ছা, এই পরিবর্তনটার মেইন রিজনটা হচ্ছে এইটা। আচ্ছা ইকবাল ভাই, কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে ধরেন আপনি কোনো একটা মঞ্চে বক্তব্য দিবেন আজকে, বা ছোটবেলা থেকে যখন বড় হলেন অ্যাক্টিভিটিসগুলো তো আপনি একদিনে করেননি, ধীরে ধীরে শুরু করেছেন। এমনকি কখনো আমাদের সুযোগ আসে যে ধরেন আমি মঞ্চে বক্তব্য দিব এখন কোনো একটা বড় প্রোগ্রামে, আমি একবার বক্তব্য দেওয়ার পর স্টেজে যারা আছেন বা অডিয়েন্স সারিতে যারা আছেন তারা কি কখনো আমাদেরকে সেকেন্ড টাইম সুযোগ দেয় যে সামির তুমি একবার বক্তব্য দিয়েছো, নার্ভাস হয়ে গেছো, কথা ভালো করে বলতে পারোনি, তুমি আরেকবার কথা বলো? এই সুযোগটা কি আছে? না। এই সেকেন্ড চান্সের অভাবে আমাদের নার্ভাসনেসটা কাটে না। আমরা যেটা করি, বা কেউ যদি নিজেও ট্রাই করতে পারে ভালো, আর না করতে পারলে আমরা আছি। ধরেন আপনাকে আমি এখন ধরেন কথা বলতে দিলে তো একবার আপনি এক একটা বলবেন, আমি আপনাকে ধরেন 5 লাইনের যে কোনো একটা নিউজ পড়তে দিলাম অথবা একটা গল্প পড়তে দিলাম। আপনি ক্লাসে আমাদের 30-40 জন থাকে বা 20 জন থাকে, তাদের সামনে এসে যখন আপনাকে আমি ডাকলাম, আপনি সাইকোলজিক্যাল বিষয়টা বুঝছেন। আপনি প্রথমে অনেকে যখন ডাকি উঠতে চায় না প্রথম দিকে কোর্সের, তো জোর করে, কারণ আমাদের এখানে তো তাকে ঠিক করতে হবে, জোর করে নিয়ে আসার পরে তাকে দিয়ে যখন প্রথমবার পড়াই তার উচ্চারণে ভুল হয়, তার ভোকালের সমস্যা থাকে, সে ভোকালের ব্যবহারটা ঠিক মতো করতে পারে না, সে বুঝতে পারে না যে 30 জন মানুষের সামনে কিভাবে কতটুকু ভোকাল আপ করে কথা বলবো। অ্যাবসলিউটলি। সে একবার বলার পরে আমরা যেটা করি, তাকে প্রথমে কারেকশন করে দিই যে XYZ যে হোক, যে আপনি হচ্ছে উচ্চারণ এটা ভুল করেছেন, আপনি এই উচ্চারণটা আবার ঠিক মতো করবেন, আর এই ভোকালটা একটু আপ করেন, আপনি আরেকবার এই পড়াটা পড়েন। সে সেকেন্ড টাইম পড়ে, অবশ্যই প্রথমবারের চাইতে সেকেন্ড টাইমে তার বেটার হবে প্র্যাকটিস। এখন এরকম যদি আমি তাকে 5 বার পড়াই, প্র্যাকটিস তো সে বাসায় করবে, বাট ক্লাসে সবার সামনে তাকে যদি আমি 5 বার পড়াই এবং আমরা এটাই করি, তখন কি হয়, তার নার্ভাসনেস বলতে কিছুই থাকে না। সে ভাবে যে আরে আমি তো পারলাম। এখন প্রথমবার পড়ার পর তাকে যদি আমি বসিয়ে দিতাম, যেটা আমাদের ম্যাক্সিমাম মানুষের সঙ্গে হয়, তাহলে কিন্তু সে আমাদেরকে হয়তো কিছু বলতো না, বাট সেই যেটা ডাউন হয়ে যেত। এখান থেকে আর বেরোতে পারতো না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি কোর্সের সময় এরকম যখন সামনে এসে পড়তে হতো বা কিছু বলতে হতো, প্রথমবার সুযোগ পেতাম, নার্ভাস হয়ে যেতাম, এই জন্য আমি 2-3 বছর 4 বছর এখান থেকে আর বেরোতে পারিনি। সো আমরা যখন এই থিওরিগুলো অ্যাপ্লাই করি এবং প্রত্যেকটা ক্লাসে যখন ধরে তাকে প্র্যাকটিস করতে বাধ্য করাই, তখন হচ্ছে সে তার নার্ভাসনেসটা, আমি তো ধরেন আপনাকে 1 মাস বললাম, আমাদের এই প্রসেসের মধ্যে কেউ যদি আসে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তার মোটামুটি চলে যাবে। আর এটা তো একটা লং প্রসেস। আর এর বাইরে আমরা যেটা করি, আপনার শুধু ক্লাসের উপর সীমাবদ্ধ রাখি না, আমরা আমাদের ক্যাম্পাসে সপ্তাহে 2 দিন প্র্যাকটিস করার সুযোগ দিই। ধরেন সপ্তাহে 2 দিন ক্লাস করালাম, সে বাসায় গিয়ে প্র্যাকটিস করলো না, তাহলে কিন্তু খুব বেশি ইমপ্রুভমেন্ট হয় না। মানে বিশেষ করে নার্ভাসনেস দূর করা বলেন বা উচ্চারণ ঠিক করা। সো ক্লাসে যখন তাকে আমরা প্র্যাকটিস করার সুযোগ দিই, সে যখন এসে বারংবার সামনে গিয়ে, যখন মন চায় তখন সামনে গিয়ে কথা বলতে পারছে, তখন কিন্তু তার নার্ভাসনেসটাও দূর হয়ে যায়। আর এই প্রসেসগুলো ধরেন আমি ক্লাসে যা শেখাচ্ছি, আমাদের ইনস্ট্রাকশন থাকে যে তুমি এখন থেকেই যেখানেই সুযোগ পাবে সেখানেই তুমি ফেস করবে। আমি সিম্পল একটা কথা বলি, আমি জানি না আমাদের সময় হয়তো শেষের দিকে চলে আসবে। আমি কিছুদিন আগে আপনাকে, যখন আমি তো নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছি দীর্ঘদিন, তো টকশো করা যখন শুরু করলাম, টকশো করা শুরু করার পরে এটা দর্শকদের কাজে লাগবে এই কথাটা, সাইকোলজিক্যালি নিজেকে আর একটু বেটার করার জন্য। তো টকশো যখন করছিলাম, প্রথম দিন আমি হচ্ছে রেকর্ড করা হয় প্রোগ্রামটা। তো রেকর্ডিং যেহেতু তখন নার্ভাসনেস ছিল বাট কম, যেহেতু একটা ভুল করলে কারেকশন করার সুযোগ আছে। সেকেন্ড ডেতে আমাকে দেওয়া হলো হচ্ছে আপনার লাইভ, রাত 8:30টায়। এখন 2 পাশে ধরেন 2 জন গেস্ট, এখন শুরু হবে জাস্ট 1 মিনিট আগে, তা আমি টকব্যাকে হচ্ছে ভেতর থেকে কেউ একজন কোনো একটা মন্তব্য করে। সো এই মন্তব্যটা আমি যখন টকব্যাকে শুনি, আমি নার্ভাস হয়ে যাই খুবই। বাট আমি তো একটা প্রিপারেশন নিয়েছি যে আমি ওপেনিংটা কীভাবে দিব, কী বলবো এক্সট্রা। তো আমি ওপেনিং দেয়া এক্সট্রা কথা যেগুলো বলছিলাম, তখন আমার ভেতরে খুব কষ্ট হচ্ছিল, সমস্যা হচ্ছিল। বাট আমার তো আর ওইখান থেকে 1 মিনিট সময় বাকি আছে, আমি পালিয়ে তো আসতে পারবো না, আমাকে ফেস করতে হবে, আবার চেহারায় ওটা দেখানো যাবে না। তা
আমি কি করলাম, আমি সুন্দরভাবে ওপেনিং করলাম, দর্শক অডিয়েন্স মানে যারা গেস্ট তাদেরকে পরিচয় করিয়ে দিলাম, প্রশ্ন করলাম, তারা কথা বলা শুরু করলো, আমার নার্ভাস আস্তে আস্তে কমতে থাকলো। আমি প্রোগ্রাম শেষ করলাম, শেষের দিকে আর সমস্যা হয়নি। এখন শেষ করে আমি যেটা করলাম, দ্রুত আমি ইউটিউবে গেলাম যে আল্লাহ, আমার নার্ভাসনেসটা আবার আমার চ্যানেলের ওনার যারা আছেন বা যারা আমাকে এই শোটা দিয়েছেন, তারা আবার দেখে যদি আমাকে পরে আর না দেয় যে তুমি নার্ভাস হয়ে গেছো, আমি দেখলাম যে কিছুই বোঝা যায় না। এখানে শিক্ষাটা হচ্ছে, আমাদের অনেক মানুষ মনে করে যে আমার বোধহয় এই সমস্যা হচ্ছে, আমাকে দেখে মানুষ হাসছে, আদতে কিন্তু তা না। আর আমি যেটা করি, আর আমাদের সাথে বা আপনার আমার সাথে কোটি কোটি মানুষের পার্থক্যের জায়গা হচ্ছে, আমরা ফেস করি, তারা ফেস করতে ভয় পায়। এখন ধরেন আমাকে যদি আপনি এখন বলেন যে আগামীকালকে 1 লাখ মানুষের সামনে বক্তব্য দিতে হবে, আপনি নিশ্চিত থাকেন আমি নার্ভাস হবই। কিন্তু আমি যেটা করব, আমি হচ্ছে আমার পজিটিভ পয়েন্টগুলোকে চিন্তা করি। পজিটিভ পয়েন্ট কী কী? আমার উচ্চারণ ভালো, আমি শব্দ জানি, আমি হচ্ছে আমার বডি ল্যাঙ্গুয়েজ ভালো, আমি যেটা মনে করি, তারপর হচ্ছে আমার বাচনভঙ্গি ভালো। সো আমার ভালো পেলাম কয়টা? ধরেন এখন যদি আমি চিন্তা করি 4টা, আর আমার খারাপ কি? একটা খারাপ, সেটা হচ্ছে আমি এখন কিছুটা নার্ভাস। সো আমি নার্ভাসনেসটাকে এক পাশে রাখি আর ভালো জিনিসগুলোকে হাইলাইট করি। এনাফ, এর বেশি কিছু করার প্রয়োজন হয় না। আরেকটা প্রশ্ন আমার, এটা মানে সবার মতো করেই, এই যে নিউজ প্রেজেন্টেশন পেশাটা আসলে কতটা লুক্রেটিভ, কতটা আকর্ষণীয়? ওকে, এটা হচ্ছে ইকবাল ভাই, আমি যদি নিউজ প্রেজেন্টার না হতাম, আপনি কিন্তু আমাকে এখানে ডাকতেন না আজকে, ওকে, তাই না? ওকে, আর এর বাইরে যারা এটাকে পজিটিভলি ব্যবহার করতে জানে, আপনি সাধারণ মানুষ চিন্তা করতে পারবে না যে এখানে বসে সে একজন মন্ত্রীকে ফোন করতে পারে, সে একজন এমপিকে ফোন করতে পারে, ফোন করে সুন্দর করে যে আমি সামির বলছি অমুক জায়গা থেকে, আপনার সাথে একটু কথা বলতে চাই বা এই কাজ আছে, এই সুযোগগুলো তো আছে। এর বাইরে ধরেন নিউজ প্রেজেন্টেশনটা পার্ট টাইম করা যায়। কেউ যদি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, ইন্টার পাস করেছে, সেও আসতে পারে এই পেশায়। আমি তো অনার্স শুরু করার আগেই নিউজ প্রেজেন্টার হিসেবে ক্যারিয়ার শুরু করেছি। এখানে সুবিধা যেটা হয়, নিউজ প্রেজেন্টেশনটা যদি কেউ পার্ট টাইম জব হিসেবে নেয়, এর পাশাপাশি কিন্তু সে ফুল টাইম যে কোনো জায়গায়, অনেক ব্যাংকার আছেন নিউজ পড়েন, অনেক ডাক্তার আছেন নিউজ পড়েন। তার মানে ফুল টাইম প্রফেশন হিসেবে নেয়ার মতো জায়গা না এটা। ফুল টাইম আমি সাজেস্ট করব যে কারো যদি নিউজের প্রতি ডেডিকেশন থাকে, যে না আমি সাংবাদিকতা করব, প্রেজেন্টার হব, সেক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা তাকে এমনভাবে তৈরি করে দিতে পারবো, সে সাংবাদিকতা করতে পারবে ফুল টাইম, আর পাশাপাশি পার্ট টাইম নিউজও পড়তে পারবে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না, আমি প্রেজেন্টেশন যেটা ডেভেলপ করেছি, এইটা আমি যদি পার্ট টাইম করি আর আমি আমার সময়টা অন্য জায়গায় কাজে লাগাবো, এখন সোজা কথায় বলতে গেলে আমার ইনকামও তো দ্বিগুণ হবে, তাই না? আমি যদি অন্য জায়গায় কাজ করি, তো এই সুযোগটা আছে এবং এই সেক্টরটা অনেক বড়। আর এখন ভাই আরেকটা জিনিস বলে রাখি, যে এখন কিন্তু প্রত্যেকটা চ্যানেলেরই মাল্টিমিডিয়া আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম আছে। সো শুধু চ্যানেল না, মানে যে কোনো কোম্পানিরই একটা পেজ থাকে, একটা ভিডিও লাগে, বিজ্ঞাপন লাগে। সো কাজ করার কিন্তু হিউজ সুযোগ আছে, এবং সম্মানটাও ডেফিনেটলি অনেক। মানুষ আপনি একটা জায়গায় গেলে আপনার পরিচয় জানলে, আপনাকে চিনলে তো ভালো, আপনার পরিচয় জানলে মানুষ আপনাকে বসতে দিবে, আপনাকে রেসপেক্ট করবে। তো বাংলাদেশে এই জিনিসটা তো মানে অনেক বড় ব্যাপার আমার কাছে মনে হয়। কিন্তু মানে আমার একটা ব্যক্তিগত অবজারভেশন, আমি যারা মানে নিউজে আছে, কেউ কেউ আছে ব্রিলিয়ান্ট কাজ করছে, আমি তাদের নাম বলতে যাচ্ছি না, আমরা সবাই চিনি তাদেরকে, বাট বেশিরভাগ আছে যে তাদের হয়তো স্বপ্ন যে টেলিভিশনে আমি চেহারাটা দেখাবো, মানে তারা জাস্ট রিডিং পড়তেছে। আমি যে কথাটা বারবার বলছিলাম আমরা শুরু থেকে, যে নলেজ, লেখাপড়া জানা, ওই বিষয়ের উপরে তার একটু লেখাপড়া করে তারপর বসা, কিছু ফিগার্স নিয়ে বসা, তাইলে পরে তার হাত পা চোখ যেভাবে কাজ করবে, আর রিডিং পড়লে তো সেভাবে কাজ করবে। এটা তো সিম্পল ভাই। ধরেন আমি যখন টকশো করি, আমার একটা টকশো করার আগে আমাকে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা স্টাডি করতে হয়। তো এখন একটা মানুষ স্টাডি করবে না। ধরেন আমি স্টাডি করে যদি আপনার সাথে, আমি যেগুলো নিয়ে কথা বলছি এই বিষয়গুলো যেহেতু আমি কাজ করেছি, আমি জানি, এখন আপনি অন্য একজন মানুষকে এখানে এসে বসান, সে কিন্তু এত ডিটেলস বলতে পারবে না। তো এখন যারা আসলে ধরেন নিউজ দেখে না বা জানে না, অথবা এগুলো নিয়ে ফ্যাসিনেশন নাই, সে অ্যাভারেজ নিউজ পড়বে, যাবে, শেষ। আর এর বাইরে যারা এটাকে প্যাশন হিসেবে নেবে বা নিজেকে ডেভেলপ করবে, অবশ্যই সে কোনো না কোনোভাবে এগিয়ে যাবে এবং মানুষের চোখে পড়বে। অ্যাবসলিউটলি, আমি সম্পূর্ণ একমত। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি এনিথিং মানে ওভারঅল যদি লাস্ট 30 সেকেন্ড বা 1 মিনিটে কিছু বলতে চাই। আচ্ছা, ওকে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, যারা আমি যেটা পেলাম আর কি, আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা কথা বলা, স্টেজ ফোবিয়া,
অনেকে পলিটিশিয়ান আছেন বক্তব্য দিতে পারেন না। আমি দেখি যে বড় বড় মন্ত্রী এমপির আগের মন্ত্রীরাও এখনকার অনেকেই টেলিভিশনে বক্তব্য দেন ভুল উচ্চারণ, তো এগুলো আসলে আমাদের কাছে দৃষ্টিকটু লাগে। তো আমি নিজেকে জাহির করছি না, তবে আমি এটা বলছি যে এবং অনেক রাজনীতিবিদ আছে যাদের কথা কিন্তু আমরা মুগ্ধ হয়ে শুনি। আপনি একটা জিনিস, Exactly. 300 এমপি 350 এমপি আছে, এখন আপনি কয়জনের নাম জানেন? মানে আমি ওটাই বললাম, হ্যাঁ, হাতে দর্শক কয়জনের নাম জানেন? 7-8 তাদের জন। নামই জানে যারা আসলে সুন্দর বক্তব্য দেয়। তাহলে Absolutely. আপনি পলিটিশিয়ান, আপনি যেমন হচ্ছে ক্লাসের প্রেজেন্টেশনে আপনি খারাপ করছেন, আপনি বিজনেসে সাফল্য পাচ্ছেন না, ক্লায়েন্টকে আপনি কনভিন্স করতে পারেন না, আপনি হচ্ছে বিসিএস এর ভাইভাতে, আমি ছোট করে 30 সেকেন্ড একটা জিনিস বলি, আমাদের এখানে এমনও আছে যে একটা ছেলে, সে মানে স্কুলের কলেজের টিচার হওয়ার জন্য সরকারি পরীক্ষা দিচ্ছিল, ভাইভাতে গিয়ে সে আটকে যায়। আমাদের কোর্সে আসলো, কোর্স করলো, তার এখন 6 মাস আগে তার স্কুলেও জব হয়েছে, কলেজেও হয়েছে, সে এখন দোহারের একটা কলেজে কনফিডেন্স অনেক বেড়ে যায়। তো এই জিনিসগুলো আমাদের প্রবলেম নিয়ে আমরা বসে আছি। আমি বলবো আপনারা বসে না থেকে আপনারা চাইলে নিজে চেষ্টা করতে পারেন। ভাই বললো ইউটিউবেও অনেক কিছু পাওয়া যায়, তবে প্রপার একটা গাইডলাইনের প্রয়োজন আছে। যদি আপনি মনে করেন যে আপনাকে চেঞ্জ করবেন, আজকে থেকে যদি ডিসিশন নেন বা এই ভিডিও দেখার পর ডিসিশন নেন, আমি মনে করি যে 1 মাস এনাফ, এর বেশি প্রয়োজন নেই। থ্যাংক ইউ সো মাচ সামির, আমরা আপনাকেও অনেকগুলো ধন্যবাদ। ইনসাইট আজকে পেলাম তোমার কাছ আপনাকেও থেকে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনলেন, আসলে আমার পুরো আয়োজনটার একটা বড় উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে সুন্দর করে কথা বলা, শুদ্ধ উচ্চারণে কথা বলা এবং একটা ফ্লোতে থাকা। ধরেন আপনি অনেক সুন্দর করে শুদ্ধ উচ্চারণে কথা বলতে জানেন, কিন্তু আপনি কানেক্ট করতে পারেন না, আপনি ছন্দ মিলাতে পারেন না, আপনি কথা মিলাতে পারেন না। কথা বলতে গেলে 2-3টা বলার পর আপনি থেমে যান। সেটা কখন হয়? যখন আপনার নলেজ থাকে না, লেখাপড়া থাকে না, স্টাডি থাকে না, ওই বিষয়ের উপরে কোনো গবেষণা থাকে না। সো লেখাপড়ার কোনো বিকল্প নাই, কিন্তু তার আগে যেটা খুব বেশি দরকার সেটা হচ্ছে উচ্চারণ। এবং আমি মনে করি আজকে যে জিনিসটা আপনারা পেলেন সেটা হচ্ছে যে উচ্চারণের ব্যাপারে নজর দেয়া। আপনারা এটা নিয়ে একটু কাজ করেন। আমি আপনাদেরকে 30 দিনের কথা বলা, জড়তা কাটানোর যে প্র্যাকটিসগুলো করাই, সেইগুলো থেকে যে আপনাদের পরিবর্তন আমি দেখেছি অভাবনীয়। সেইটার কারণেই কিন্তু আজকে আপনারা সেলসে ভালো করছেন, লিডারশিপে ভালো করছেন, আপনারা বিজনেসে ভালো করছেন, সব জায়গায় আপনারা এই কাজগুলো করতে পারছেন এবং অনেক বক্তৃতা দিচ্ছেন। আমাদের অনেক সারা বাংলাদেশে আমাদের এই পর্যন্ত প্রায় 8000-এর উপরে অনলাইন প্রোগ্রাম হয়েছে, সেগুলোতে আপনারা উপস্থাপনা করেন এবং এগুলো নিয়ে কারাকারি লেগে যায় যে কে উপস্থাপনা করবে, সবাই এত ভালো। সো এটা একটা দুর্দান্ত ব্যাপার এবং আমি মনে করি এই 8000 প্রোগ্রামে যদি 8000 জন উপস্থাপনা করে থাকেন, এটাও কিন্তু একটা বিরাট ফিগার যে আমরা পেলাম যে 8000 মানুষ সুন্দর করে কথা বলতে পারে। সো সুন্দর করে কথা বলার একটা বড় জিনিস, কথামালা সাজানো যেমন সেকেন্ডারি, ফার্স্ট হচ্ছে উচ্চারণ। সো উচ্চারণটা ঠিক করেন এবং আপনি কথামালা সাজানো শেখেন এবং কিছু জ্ঞান, যে বিষয়ে কথা বলবেন সেটার উপরে কিছু জ্ঞান অর্জন করেন। আপনি দেখবেন যে কথা থামাতে পারবেন না। তবে হ্যাঁ, কথা বলতে জানার বা পাবলিক স্পিকিংয়ের বা স্টেজের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা জানা যে কখন থামতে হবে। ধন্যবাদ।